আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তন যে অধ্যায়টা আছে এর স্বরধ্বনি পরিবর্তনের দ্বিতীয় পর্বের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। যারা আমাদের প্রথম পর্বের ক্লাসটি দেখেননি তারা দয়া করে প্রথম পর্বের ক্লাসটা দেখে দ্বিতীয় পর্বের ক্লাসটি দেখা শুরু করবেন, এতে আপনি এই ক্লাসটা বেশি ভালোভাবে বুঝবেন। তো আমরা ক্লাসটা শুরু করব। এর আগে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, যদি আমাদের ক্লাসগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় পর্বে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপিনিহিতি। ঠিক আছে, এই টপিকটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা এখন হবে ইনশাআল্লাহ। এই অপিনিহিতি যে আছে এর মধ্যে দুটো কাজ হবে। কয়টা বলুন তো? দুটো কাজ হবে। একটা হচ্ছে, খেয়াল করুন, এক নম্বরে রস্য ই অথবা রস্য উ, এটা একটা শব্দের মধ্যে যেই স্থানে আছে তার থেকে এক ধাপ আগে উচ্চারিত হবে। খালি এটুকু মনে রাখবেন, রস্য ই রস্য উ একটা শব্দের মধ্যে যেখানে আছে তার থেকে এক ধাপ আগে উচ্চারিত হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যুক্ত বর্ণের পূর্বে রস্য ই অথবা রস্য উ হবে। যুক্ত বর্ণের পূর্বে, এইটুকু মাথায় রাখতে হবে, যুক্ত বর্ণের পূর্বে রস্য ই অথবা রস্য উ হবে। এটা স্বরাগমের মতো মনে হবে, কিন্তু যুক্ত বর্ণের পূর্বে হওয়ার কারণে এটাকে আমরা আপনার অপিনিহিতি বলবো, স্বরাগম বলবো না। একটু খেয়াল করুন, আর একটু ভালো করে বুঝুন। যেমন দেখুন, আমি একটা শব্দ বললাম হচ্ছে কন্যা। এই কন্যা শব্দটা যে আছে এখানে কোনো যুক্তবর্ণ আছে কিনা? অবশ্যই আছে। সেটা কি বলুন তো? কন্যা শব্দের মধ্যে যুক্তবর্ণ হচ্ছে এই ন, জফলা যুক্ত হয়েছে না? তাহলে এটাকে আমরা উচ্চারণ করি কি বলুন তো? কন্যা, এরকম উচ্চারণ করি, তাই না? কন্যা শব্দের মধ্যে কন্যা। এখন আপনি একটু ভালো করে খেয়াল করুন তো, এই কন্যার মধ্যে অতিরিক্ত ই আসছে কিনা? ই দেখে আপনার কাছে মনে হতে পারে যে এটা তো স্বরাগম হয়েছে। না, এখানে স্বরাগম বলা যাবে না, কারণ ইটা কার পূর্বে আসছে? একটা যুক্ত বর্ণের পূর্বে আসছে। যেমন দেখুন, একটা শব্দ আছে রাজ্য। কি আছে বলুন তো? রাজ্য। এই রাজ্য শব্দটাকে আমরা আবার অনেকে উচ্চারণ করি কি? রাজ্য। ঠিক আছে, কোন রাজ্যে বসবাস করুন আপনি। এই যে রাজ্য শব্দটা যে আছে এখানেও একটা ইয়ের আগমন হয়েছে যুক্ত বর্ণের পূর্বে। এরকম একটা শব্দ হতে পারে, দেখেন, বন্যা। কি হতে পারে বলুন তো? বন্যা। এই বন্যা শব্দটা যে আছে এটাকে আমরা কি বলি? বন্যা, এরকম বলে থাকি। ঠিক আছে, বন্যার পানি। এখানেও কি হয়েছে? আপনার রস্যইর আগমন হয়েছে। এটা তো আমরা প্রায় সবাই বলি। সহ্য শব্দটা যে আছে এইটার উচ্চারণের সময় আমরা প্রায় সবাই এই উচ্চারণটা করি, সহ্য। এই জ্বালা আর সহ্য হয় না। খেয়াল করছেন? এখানেও আপনি দেখবেন যে যুক্ত বর্ণের পূর্বে একটা রস্যইর আগমন হয়েছে। সবগুলো ক্ষেত্রে যুক্ত বর্ণের পূর্বে রস্যই আগমন হয়েছে। আর যখনই যুক্ত বর্ণের পূর্বে রস্য ই অথবা রস্য উ আগমন হবে তখন সেটাকে স্বরাগম না বলে আমরা সেটাকে বলবো হচ্ছে অপিনিহিতি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে এই যে আরেকটা পয়েন্ট আছে না, এই পয়েন্টের কয়েকটা উদাহরণ দেখে আমরা পুরো বিষয়টা সম্বন্ধে ক্লিয়ার হতে পারবো। খেয়াল করুন, এখানে আমরা দেখতে পাচ্ছি কি? রস্য ই অথবা রস্য উ যেখানে থাকবে তার থেকে এক ধাপ আগে উচ্চারিত হবে। একটা উদাহরণ আছে যেটা দিলে আপনি খুব সহজে বুঝতে পারেন। সেই উদাহরণটা আমি সবসময় ব্যবহার করে থাকি, তাই ওই উদাহরণটাই ব্যবহার করব। খেয়াল করুন, আমি এখানে একটা শব্দ লিখছি সাধু। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এই যে সাধু শব্দের বানানটা আমি এখানে লিখেছি এর মধ্যে কি রস্য ই অথবা রস্য উ আছে? অবশ্যই কিন্তু এখানে রস্য উ আছে। এখন আপনি বলুন তো এই রস্য উটা ধয়ের আগে আছে নাকি ধয়ের পরে আছে? অবশ্যই এই রস্য উটা ধয়ের কোথায় আছে? পরে আছে। ধয়ের পরে আছে, কিন্তু উচ্চারণের সময় আমরা এটাকে কি উচ্চারণ করি? সাউদ। খেয়াল করছেন? ধয়ের আগে চলে আসছে। ছিল রস্যটা ধয়ের পরে, চলে আসছে আগে। কয় ধাপ আগে? এক ধাপ আগে। এটুকু বুঝতে পেরেছেন? এই রস্যটা ছিল ধয়ের পরে, চলে আসছে ধয়ের আগে। এইটাকে আমরা বলি কি? অপিনিহিতি। আরও কয়েকটা উদাহরণ দেখে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হন। আমি একটা শব্দ বললাম আজি। কিছুক্ষণ আগে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম এটা। যারা প্রথম ক্লাস দেখছেন তারা এটা জানেন। এই যে আজি যে আছে, আজির মধ্যে রস্যইটা জয়ের আগে না পরে?
অবশ্যই এটা পরে। কেন পরে এটা বোঝার জন্য প্রথম ক্লাসটা আবার একটু দেখে নিতে হবে। রস্যইটা জয়ের পরে আছে, কিন্তু এটাকে আমরা আবার অনেক সময় এরকম উচ্চারণ করি আইজ। যদি এরকম হয় আজি থেকে আইজ, তাহলে একটু খেয়াল করুন তো, এই রস্যই কিন্তু নতুন করে আসে নাই, ছিল জয়ের পরে চলে আসছে জয়ের আগে, এক ধাপ আগে উচ্চারিত হয়েছে। এই যে রস্য ই রস্য উ যেখানে থাকবে তার থেকে এক ধাপ পূর্বে উচ্চারিত হয়, যে এই পূর্বে উচ্চারিত হওয়ার নিয়মকেই আমরা সাধারণত অপিনিহিতি বলে থাকি। আশা করি বিষয়টা পুরোপুরি সবাই ক্লিয়ার হতে পেরেছেন। এরকমভাবে যত শব্দগুলো আছে আপনি এইগুলো থেকে অপিনিহিতি থেকে আলোচনা করতে পারবেন। এরপরে আরেকটা টপিক আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে অসমীকরণ। একটু খেয়াল করুন, এই অসমীকরণ শব্দটা যে আছে, এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা কি কি পাই, এইটাই আমাদের মধ্যে উত্তরটা দিয়ে দেবে যে অসমীকরণ কি। খেয়াল করুন, অসমীকরণ শব্দটার মধ্যে সম শব্দটা আছে কিনা, আছে। এবার আপনি বলুন তো সম অর্থ কি? সমান। সম অর্থ কি? সমান। আর এখানে আবার অ আছে, অযুক্ত করলে সেটা কি হবে? অসমান। খেয়াল করছেন বিষয়টা? এবার আপনি বলুন তো অসমান, আর এখানে কি আছে? করণ। করণ মানে হচ্ছে করা, তার মানে এটা কি করা বলুন তো? অসমান করা। আপনি বলুন তো অসমান করব আমরা কাকে? সমান জিনিসকে নাকি অসমান জিনিসকে? অবশ্যই আমরা সমান জিনিসকে অসমান করব। যেমন একটু খেয়াল করুন, আমি এখানে একটা শব্দ লিখলাম ফট, আরেকটা লিখলাম কি বলুন তো? ফট। খেয়াল করছেন বিষয়টা? এই যে ফট ফট শব্দটা যে আছে, এখানে দুটো শব্দই একই রকম কিনা? ফট ফট দুটো শব্দই কি একই রকম আছে, তাই না? যেহেতু দুটো শব্দই একই রকম আছে, এটাকে আবার যুক্ত করলে আমরা এটাকে উচ্চারণ করি কি বলুন তো? ফটা ফট। খেয়াল করছেন? ফটা ফট। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এখন কি দুইটা অংশ সমান আছে? না, এখানে আছে ফটা আর এখানে আছে কি? ফট। তাহলে এইটা এবং এটা এর মধ্যে অসমান হয়ে গেছে কিনা উচ্চারণটা? অবশ্যই অসমান হয়েছে। অসমান করেছে কি এখানে? আ এসে। আ বাদে কিন্তু দুইটা সমান, খেয়াল করছেন? তাহলে দুইটা শব্দের মধ্যে আ এসে প্রথমটাকে পরেরটা থেকে অসমান করে ফেলেছে। যেই স্বরধ্বনি এরকম দুটো শব্দ বা দুটো ধ্বনির মাঝে এসে দুটো ধ্বনির মধ্যে উচ্চারণে অসমতা সৃষ্টি করে, তাদেরকেই আমরা কি বলবো বলুন তো? অসমীকরণ। ঠিক আছে? যেমন দেখুন, আমি একটা শব্দ লিখলাম আবার টপ টপ। ঠিক আছে? এই যে টপ টপ শব্দটা যে আছে, দুটো শব্দ এখানে সমান আছে, আর এখানে আবার যদি আমি আ যুক্ত করি তখন শব্দটা কি হবে? টপাটপ। এবার একটু খেয়াল করুন, এই টপাটপের মধ্যেও কিন্তু ঠিক একই রকম কাজ হয়েছে। এখানেও আমরা দেখতে পারি দুটো ছিল সমান, আ যুক্ত হয়ে অসমান করেছে। তাই এই যে আটা যে আছে, আটাকে আমরা কি বলবো? অসমীকরণ। আমি লিখলাম গদ গদ গদাগর, ধর ধর ধরাধর, ফর ফর ফরাফর, গর গর গরাগর। এরকম যতগুলো উদাহরণ পাবেন সবগুলোকে আপনি কি বলবেন? অসমীকরণ বলবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে স্বরধ্বনির পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্বরসঙ্গতি। এই স্বরসঙ্গতি নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ এইটার আলোচনা করতে পারলেই আজকে আলোচনা আমরা ইনশাল্লাহ স্বরধ্বনির পরিবর্তনের আলোচনা শেষ করতে পারবো। একটু খেয়াল করুন, স্বরসঙ্গতি মানে হচ্ছে, এই সঙ্গতি শব্দের অর্থ হচ্ছে মিল, অর্থাৎ এক স্বরের মিলে আরেক স্বরের পরিবর্তন। কথা কি বুঝতে পেরেছেন? এক স্বরের মিলে আরেক স্বরের পরিবর্তন। সবাই একটু লিখে ফেলতে পারেন চাইলে। আরেক স্বরের পরিবর্তন। কার পরিবর্তন বলুন তো? এক স্বরের মিলে আরেক স্বরের পরিবর্তন। এখানে স্বর নতুন করে আসবে না অথবা যাবেও না। একটা স্বর আছে, সেটার প্রভাবে আরেকটা স্বর পরিবর্তন হবে। যেমন দেখুন, আমরা উদাহরণে চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটা শব্দ লিখলাম মূলা। এই যে মূলা শব্দটা আমি লিখেছি, এটাকে দেখবেন ঢাকায় আবার কি উচ্চারণ করা হয়? মূলো। একটু খেয়াল করুন, এই যে মূলা শব্দটা যে আছে, এর মধ্যে স্বরধ্বনি কি আছে? এখানে স্বরধ্বনি আছে প্রথমে রস্য উ, আবার পরে স্বরধ্বনি কি আছে? আ। এইটুকু খেয়াল করতে পেরেছেন? দুইটা স্বরধ্বনি এখানে আছে, তাই না? এই দুটো স্বরধ্বনির মধ্যে এখানে কোনটা আছে? প্রথমে রস্য উ টিকে আছে, দুটার মধ্যে কোনটা পরেরটা টিকে আছে? রস্য উ টিকে আছে। কিন্তু কথা হচ্ছে এখানে যে আ ছিল, সেই আটা কি এখানে টিকে আছে নাকি আ পরিবর্তন হয়ে ও হয়ে গেছে? অবশ্যই এখানে আ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ও হয়ে গেছে। এটুকু সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা,
এই যে এক স্বরের প্রভাবে অন্য স্বর পরিবর্তন হলো, বলুন তো এখানে যে ও হইছে এই ওটা কি নতুন করে আসছে নাকি আ পরিবর্তন হয়ে ও হইছে? আ পরিবর্তন হয়ে ও হইছে, ওটা নতুন করে আসে নাই। তার মানে এক স্বরের প্রভাবে আরেক স্বর পরিবর্তন হলে সেটাকে আমরা কি বলি? স্বর সঙ্গতি। আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হতে পেরেছেন, তাই না? আচ্ছা, এবার একটু খেয়াল করুন, আরও কয়েকটা উদাহরণ দেখুন। আমি একটা শব্দ বললাম, এই যে দেখুন, আমি একটা শব্দ বললাম শিকা, একটা শব্দ বললাম শিকা। এই শিকা থেকে আমরা আবার কি বললাম বলুন তো? শিকে। দেখুন তো ভালো করে, এই যে শিকা যে আছে না, এই শিকার মধ্যে এখানে কি আছে? রস্য ই, আর এখানে কি আছে? আ। এইটুকু ভালো বুঝতে হবে, রস্য ই স্বরধ্বনি, আ স্বরধ্বনি। এই দুটো স্বরধ্বনির মধ্যে কোনটা পরেরটায় টিকে আছে? প্রথমটা নাকি পরেরটা? অবশ্যই প্রথমটার যে ই, সেই ইটা টিকে আছে, সেই ইর প্রভাবে আ যে আছে, আ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? এ হয়ে গেছে। সবাই কথা কি বুঝতে পেরেছেন? ছিল ই, ছিল আ, হয়ে গেছে এ। এক স্বরের প্রভাবে অন্য স্বর পরিবর্তন হয়েছে, আর এক স্বরের প্রভাবে অন্য স্বর পরিবর্তন হওয়াকেই আমরা সাধারণত কি বলে থাকি? স্বরসঙ্গতি বলে থাকি। আশা করি স্বরসঙ্গতি বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। যদি এইটুকু ক্লিয়ার হন তাহলে আরও কয়েকটা উদাহরণ দেখে বিষয়টা সম্বন্ধে আমরা একদম স্পষ্ট একটা ধারণা নিব। যেমন খেয়াল করুন, আমি একটা শব্দ বললাম দেশি। এই যে দেশি শব্দটা যে আছে, এইটাকে বিশ্লেষণ করলে বা এটাকে আমরা আবার অনেক সময় উচ্চারণ করি কি? দিশি, এরকম উচ্চারণ করে থাকি। দেখুন, এই দেশির মধ্যে প্রথম স্বর কি আছে বলুন তো? এ। আর দ্বিতীয় স্বর বা শেষ স্বর কি আছে? ই। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এই দুটো স্বরের মধ্যে কোন স্বরটা পরবর্তী শব্দের মধ্যে উচ্চারিত আছে অথবা পরবর্তী শব্দের মধ্যে আছে, তাহলে কিন্তু আপনি সহসাই আনসার করতে পারবেন যে এখানে ইটা টিকে আছে, আগেরটা না পরেরটা? পরেরটা টিকে আছে, সেই পরেরটার প্রভাবে আগের এ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ই হয়ে গেছে। সবাই এটুকু বুঝতে পেরেছেন আশা করি। তাহলে এখানেও আমরা দেখতে পাই যে এক স্বরের প্রভাবে অন্য স্বর কি হয়েছে? পরিবর্তন হয়েছে। আর এক স্বরের প্রভাবে অন্য স্বর এরকম পরিবর্তিত হওয়ার পদ্ধতিকে আমরা সাধারণত কি বলে থাকি? স্বরসঙ্গতি বলে থাকি। এখন কথা হচ্ছে, এখানে দুটো বিষয় চলে আসছে, একটু বিষয় খেয়াল করুন, আমরা পুরোপুরি ক্লিয়ার করব বিষয়টা। দেখুন তো, এখানে কিন্তু প্রথম স্বরের প্রভাবে দ্বিতীয় স্বর পরিবর্তন হয়েছে, প্রথম স্বরের প্রভাবে পরের স্বর বা দ্বিতীয় স্বর পরিবর্তন হয়েছে। তাহলে এখানে প্রভাবটা কোত্থেকে গেছে? প্রথম থেকে না পর থেকে? প্রথম থেকে প্রভাব পরে গিয়েছে। প্রথম থেকে যদি প্রভাব পরে গত হয় তাহলে সেটার নাম হচ্ছে প্রগত স্বরসঙ্গতি। আশা করি বুঝতে পেরেছেন। প্রগত স্বরসঙ্গতি অর্থাৎ প্রথম থেকে প্রভাব পরে গত হবে। আর এখানে কাজটা কি হয়েছে? পর থেকে প্রভাব প্রথমে আসছে, পর থেকে যদি প্রথমে আসে তার নাম হচ্ছে পরাগত। সবাই আশা করি এটাও ভালো করে বুঝতে পেরেছেন। তাহলে আমরা কয়টা পেলাম? একটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি পেলাম, পরাগত স্বরসঙ্গতি পেলাম। এরপরে আমরা আরেকটা অতিরিক্ত না আরও একটা স্বরসঙ্গতি শিখব, সেটা হচ্ছে কি? মধ্যগত স্বরসঙ্গতি। একটু খেয়াল করুন, আমরা একটা শব্দ লিখলাম হচ্ছে বিলাতি। খেয়াল করছেন বিষয়টা? এই বিলাতি শব্দটাকে আমাদের কলকাতার বন্ধু যারা আছে তারা উচ্চারণ করে এরকম বিলিতি। বিলাতিকে কি বলে? বিলিতি। এবার একটু খেয়াল করুন তো, বিলাতির মধ্যে এখানে প্রথম স্বর কি? রস্য ই। শেষ স্বর কি? রস্য ই। আমি যদি আপনাকে বলি, বলুন তো মাঝে কি আছে? মাঝে আছে আ। কি আছে বলুন তো? আ। এই যে আটা যে আছে, এই আটা কি এখানে আছে না পরিবর্তন হয়ে ই হয়ে গেছে? ই হয়ে গেছে। খেয়াল করছেন বিষয়টা? অর্থাৎ এই দুটো স্বরের প্রভাবে মাঝের স্বর পরিবর্তন হয়েছে। এটাকেই আমরা বলি মধ্যগত স্বরসঙ্গতি, অর্থাৎ দুই দিক থেকে প্রভাব মাঝে গত হবে। আরও একটা শব্দ খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম জিলাপি। এই যে জিলাপি শব্দটা যে আছে, এইটাকে আমরা আবার কি বলি? বলি এরকম জিলিপি। এখানেও কিন্তু আপনি একই কাজ দেখতে পাবেন। কি দেখতে পাবেন বলুন তো? এখানে আপনি দেখতে পাবেন মাঝে কি ছিল? আ। সেই আটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ই হয়ে গেছে। অর্থাৎ এখানে প্রথমটা এবং শেষটার প্রভাবে মাঝের আ পরিবর্তন হয়ে ই হয়ে গেছে। এইরকম পরিবর্তনকেই আমরা বলি মধ্যগত স্বরসঙ্গতি। আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার করতে পেরেছি।
এরপরে আমরা আরেকটা স্বরসঙ্গতি আছে, অন্য স্বরসঙ্গতি, সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটু খেয়াল করুন অন্য স্বরসঙ্গতি কি, অর্থাৎ প্রথমটা এবং শেষটা উভয়টার প্রভাবে পরিবর্তিত হবে। কেমন খেয়াল করুন, মোজা, একটু খেয়াল করুন, এই যে মোজা শব্দটা যে আছে না, এই মোজা শব্দটাকে আমরা আবার অনেক সময় উচ্চারণ করি মুজো। একটু খেয়াল করবেন, এখানেও সেম কাজটা হয়েছে, কিন্তু দুটার প্রভাবে পরিবর্তিত হচ্ছে। কিভাবে বলুন তো, এখানে প্রথম স্বর কি ও, আর পরের স্বর কি বলুন তো আ। এইটুকু বুঝতে পেরেছেন? সেই আটা ওর প্রভাবে আ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, ওকার হয়ে গেছে। আবার ওটা আর প্রভাবে পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, রস্যউ হয়ে গেছে। অর্থাৎ দুটো স্বরের প্রভাবে পরিবর্তিত হয়েছে। আর এরকমই যদি উভয় স্বরের প্রভাবে পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলি কি, অন্যন্য স্বরসঙ্গতি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনি এখন বাকি উদাহরণগুলো প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ প্রত্যাশা রাখছি যে ধ্বনি পরিবর্তনের স্বরধ্বনির পরিবর্তন সংক্রান্ত যে প্রবলেমগুলো আমাদের হয়ে থাকে, সেগুলো হওয়ার কোনো চান্সেস আর আপনাদের থাকবে না। ইজি পাঠশালার ক্লাসগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয় এবং আপনি মনে করে থাকেন আমরা আপনার উপকার করছি, তাহলে অবশ্যই অন্যকে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে। ইজি পাঠশালার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।